একবার দেখে বলো তো এই লোকটা কি আসলেই ঝুঁকিপূর্ণ কেউ? একদম সাধারণ মনের মতো এই মানুষটা কিভাবে মাত্র ১৬ সেকেন্ডে ৫ জনকে মেরে উড়িয়ে দিতে পারে? তখন তো তুমি নিজেও ভাবতে শুরু করবে আসল গল্পটা কি, এই মানুষটা আসলে কে, আর এতটাই ঝুঁকিপূর্ণ হয়েও কেন নিজেকে সবাই থেকে গোপন করে রেখেছে। আজকের এই সিনেমার গল্পটাই সেটাই দেখাবে। তাই দ্রুত একটা লাইক মেরে ফেলো আর রেডি হয়ে যাও এই জমকালো সিনেমা দেখার জন্য। গল্পের শুরুতেই আমরা সিনেমার প্রধান চরিত্র রবার্টের সঙ্গে পরিচিত হই। দেখতে সে একদম সাধারণ মানুষই মনে হয়, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত অভ্যাস আছে। সব কিছুতেই খুবই ডিসিপ্লিন, ঘড়ির কাঁটার মতো সময়ের প্রতি একদম পাকা। পৃথিবী উল্টোপাল্টা হলেও তার সময় কখনো বদলায় না। সে একটা শপিং মার্কেটে কাজ করে এবং সহকর্মীদের মধ্যে সবাই তার খুব পছন্দ করে। রবার্টের প্রতিদিন রাতে একটা স্পেশাল রুটিন থাকে। সে বাড়ি থেকে একটা টি ব্যাগ টিস্যুতে মোড়া নিয়ে পাশের রেস্টুরেন্টে যায়। সেখানে সে প্রতিদিন বই পড়ে আর চা খায়। ঠিক ওই জায়গায় তার প্রতিদিন দেখা হয় এক মেয়ের সাথে, যার নাম এল্লিনা। সে পেশায় একজন নাইট প্রস্টিটিউট। বেশি কথা নয়, তাদের মধ্যে এমন কিছু হয় না। কিন্তু আজ এল্লিনা ওকে জিজ্ঞেস করল, তোমার বই পড়া কোথায় পৌঁছেছে? রবার্ট বলল, প্রায় শেষের দিক পর্যন্ত এসে গেছি। তখনই এল্লিনার কাছে ওর রাশিয়ান বসের ফোন আসে। বস ওকে বলে, আমি এই কাস্টমারটা পাঠিয়েছি, তুমি ওর সাথে দেখা করো। সেই কাস্টমারটা ছিল খুব মোটা আর বিরক্তিকর মানুষ। এল্লিনা মানা করে বলল, আমি এই কুৎসিত মানুষের সাথে যেতে পারবো না। কিন্তু এমন পরিস্থিতিতে না বলার কোনো অপশান থাকে না, তাই ওকে জোর করে ওই মানুষের সাথে যেতে বাধ্য করা হয়। রবার্ট পুরো ব্যাপারটা খেয়াল রাখে। পরের রাতে রবার্ট আবারও সেই রেস্টুরেন্টে আসে আর এল্লিনার সঙ্গে দেখা করে, কিন্তু আজ তার মুখে অনেক চোটের দাগ ছিল। রবার্ট জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কারা করল? এল্লিনা বলে, এই লাইনে তো এগুলো সচরাচরই হয়। রবার্ট বলে, তুমি এই লাইনে কাজ করা বন্ধ করো আর ভালো পথে চলো। এল্লিনা বলে, এখানে আসা সহজ, কিন্তু বের হওয়া অনেক কঠিন। তারপর সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাইরে হাঁটতে থাকে। পথে এল্লিনা আর রবার্ট তাদের ব্যক্তিগত জীবনের অনেক কথা বলে। রবার্ট বলে, তার একটা স্ত্রী ছিল, কিন্তু আজ ওকে ছেড়ে চলে গেল। কথাগুলোর মাঝখানে একটা গাড়ি এসে এল্লিনাকে ধাক্কা মেরে গাড়িতে তুলে নিল। এই মারধর করা লোকটাই ছিল যাকে বলা হতো স্লাভি। স্লাভি রবার্টকে দেখে তার হাতে একটা কার্ড দিল আর বলল, এই মেয়ে খুব ফাটাফাটি, আমাকে ফোন করবে তো, তোর জন্য আরও ভালো মেয়ে দেব। তারপর সে সেখান থেকে চলে গেল। রবার্ট বুঝতেই পারেনি কার সাথে কি কথা বলে সে চলে গেল। পরের রাতে রবার্ট আবার সেই রেস্টুরেন্টে গেল, কিন্তু আজ তাকে এল্লিনা আর দেখা গেল না। রেস্টুরেন্টের মালিক বলল, কেউ এল্লিনাকে খুব বাজেভাবে মারধর করেছে আর হাসপাতালের আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়। এটা শুনে রবার্ট অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ কদিনের মধ্যেই সে ওই মেয়েটার জন্য একটা বিশেষ ভালোবাসা অনুভব করে ফেলেছিল। তাই সে এল্লিনা খুঁজতে হাসপাতালে চলে যায়। সেখানে যাওয়ার পর রবার্ট দেখে এল্লিনার অবস্থা খুব খারাপ। ওকে এতটাই মারধর করা হয়েছে যে পুরো মুখটাই নষ্ট হয়ে গেছে। রবার্ট সেখানে এল্লিনার এক বন্ধুকে দেখে এবং ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে, এল্লিনা কেমন আছে? তখন ওর বন্ধু ম্যান্ডি অনেক ভয়ে জিজ্ঞেস করে, তুমি কে? রবার্ট নিজেকে এল্লিনার বন্ধু বলে পরিচয় দেয়। ম্যান্ডি একটু বিশ্বাসের সঙ্গে বলে, যে কাজটা স্লাভি করেছে। তাকে জোর করে একটা ক্লায়েন্টের কাছে পাঠানোর জন্য স্লাভি তার উপর হাত তুলেছিল। তখন এল্লিনাও তাকে মারতে থাকে। তাতে স্লাভি পাগলের মতো এল্লিনাকে মারতে থাকে আর তার মুখে ব্যাটারির অ্যাসিড ঢেলে দেয়, যাতে তার অবস্থা দেখে আর কেউ এমন করার সাহস না করে। এটা শুনে রবার্ট ভিতর থেকে নিজেকে প্রস্তুত করতে শুরু করে। সে ভাবতে থাকে, তার আবার কি পুরানো জীবনে ফিরে যেতে হবে? আবার কি সে দেখাবে আসলে সে কে? তারপর সিন শিফট হয় স্লাভির ডেরা ঘরে। সেখানে রবার্ট পৌঁছে যায় কার্ডে লেখা ঠিকানায়। রবার্ট স্লাভিকে $৯,৮০০ দিয়ে বলে, এই টাকা নিয়ে রাখো আর এল্লিনাকে চিরতরে মুক্ত করে দাও। স্লাভি এই কথা শুনে হাসে এবং বলে, এই টাকায় আমি তাকে শুধু 1 মাসের জন্যই দিতে পারি, আর যদি তুমি এই লাইনে নাম করো তাহলে চলে আসো, কারণ এই লাইনে তোমাদের মতো ব্ল্যাক লোকের ভালো ডিমান্ড আছে। রবার্ট সব কথা একদম শান্ত মাথায় শোনে। এক মুহূর্তে সে রুমে থাকা সব হিটম্যানকে স্ক্যান করে ফেলে। কার কাছে কোন গান, কে কোথায় বসে আছে, সব কিছু তার মনে থাকে। মস্তিষ্কে ক্যালকুলেট করে নেয়। তারপর ধীরে ধীরে রুমের দরজা বন্ধ করে রবার্ট বলে, এই বোকাদের মারতে আমার বেশি থেকে বেশি 16 সেকেন্ড সময় লাগবে, আর বলেই সে নিজের ঘড়ির স্টপওয়াচ চালু করে। এখন দেখা যাক তার ভয়ঙ্কর আইডিয়ার মতো করে এক মুহূর্তে এক এক করে সবাইকে ফেলে দেয়। কারো হাতে থাকা বন্দুক নিয়ে স্লাভিকে গুলি করে, একজনের গলা নিজের ছুরি দিয়ে কেটে হালকের দিকে ফেলে দেয়, একজনের চোখ ঝাঁটের গ্লাস থেকে বের করে ফেলে, আর শেষ জনকে শ্যাম্পেন খুলতে যে স্ক্রু থাকে সেটা নিয়ে সরাসরি তার মুখে ঢুকিয়ে দেয়।
আর এভাবেই 5 জনকে মারতে তার মাত্র 28 সেকেন্ড লেগে গেল। ওখান থেকে 9 সেকেন্ড কমালে মোট মেরার টাইম দাঁড়ায় মাত্র 19 সেকেন্ড, না 3 সেকেন্ড বেশি হয়ে গেল। আর জানাই এখানে ফাইট সিনটা একদম দারুণ ছিল। পরের দিন সে একদম সোজা সাপটা কাজেই ফিরে গেল, আর তাকে দেখে কেউ ভাবতেই পারে না যে গত রাতে এসে 5 জনকে শেষ করে দিয়েছে। এদিকে বাড়ি ফিরে রবার্ট জানতে পারে যে ওই 5 জনই মারা গেছে। সে বুঝে যায় যে এই ব্যাপার এখন অনেক দূর পর্যন্ত ছড়াতে চলেছে। ঠিক তখনই শহরে আসে এক ভয়ঙ্কর রাশিয়ান এজেন্ট যার নাম টেরি। টেরি সেই মার্ডার সিনে যায় আর দেখে যে তাদের মানুষদের খুবই নির্মমভাবে মারা হয়েছে। এই মারার স্টাইল দেখে টেরি বুঝতে পারে এটা সাধারণ মানুষের কাজ নয়, বরং যিনি এটা করেছেন তিনি অবশ্যই খুব ট্রেন্ড মানুষ, যেমন আর্মি বা নেভির ট্রেনিং পাওয়া কেউ। টেরি তারপর শহরের কিছু পুলিশদের সাথে মিটিং করে। সেখানে ফ্র্যাঙ্ক নামের একজন পুলিশ তাকে ঠিকমতো কথা বলেনি, কিন্তু টেরি আলাদা ধরনের ছিল। সে তাকে বুঝিয়ে দেয়, আমি এখানে শুধু তোমার কাছে ভিক্ষা চাইতে আসিনি, আমি তোমাকে অর্ডার দিতে এসেছি। অন্যদিকে রবার্ট দেখল তার প্রিয় একজন সহকর্মী রালফি আজ কাজে আসেনি। সে তার বাড়ি গেল এবং দেখল যে তার মায়ের দোকানে গতরাতে আগুন লেগেছিল। আগুন লাগার ধরন দেখে রবার্ট বুঝল এটা কোনো দুর্ঘটনা নয়, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে। তাই সে রালফিকে জিজ্ঞেস করল আসল ঘটনা কি। তখন রালফি বলল শহরের কিছু পুলিশ অফিসার তাদের কাছ থেকে ঘুষ নেয়, গত রাতে তারা টাকা দিতে না পারায় ওরা এই কাজ করেছে। রবার্ট সব শুনে বোঝে এখন কি করতে হবে তার। সেই রাতে আবারও 2 পুলিশ অফিসার লুফির দোকানে আসে। পথে টাকা নেবার সময় রবার্ট তাদের বলে এসব ভুল কাজ ফেলে দাও। ওকে দেখে তারা হালকাভাবে নেয় আর মজা করতে থাকে ওর সঙ্গে। কিন্তু রবার্ট মাত্র 5 সেকেন্ডেও 2 জনকে এমন কাবু করে যে পরে তারা বাবা বাবা চিৎকার করে সবাইকে টাকা ফেরত দেয় যাদের থেকে নিয়েছিল। এদিকে টেডি সেই লুফির মার্ডারের খোঁজে এক কন্ট্রাক্টরের কাছে যায়। ওই কন্ট্রাক্টর টেডিকে রুশ আর বোকা বলে ছেলেটা বলে, তাকে বুলি করতে শুরু করেছে। কিন্তু ও জানতো না টেডি কি জিনিস, তাই কিছুক্ষণ পর টেডি ওকে টাকা দিয়ে সতর্ক করে আর তার মুখ ভেঙে দেয়। এখন টেডি এলেলিনার বন্ধুর খোঁজে বের হয়। ওকে জিজ্ঞাসা করে তুমি এলেলিনাকে জানো? তার বান্ধবী মিথ্যা বলে যে সে এলেলিনাকে চেনে না, কিন্তু তার চোখ আর মুখের অবস্থা দেখে টেডি বুঝতে পারে সে মিথ্যা বলছে। তারপর টেডি ফোন করে মার্কেটের বড় মাথাকে, যার নাম পুষ্কিন। পুষ্কিন কাজের আপডেট জানতে চাইলে টেডি বলে আমি আমার জীবনে এমন কোনো কিলার দেখিনি যে এই মার্ডার করেছে। এটা কোনো সাধারণ মানুষ না, আর আমার জানা মতে আমাদের পুরো নেটওয়ার্কে কারো এত স্কিলও নেই। পুষ্কিন তখন বলে এই কিলারকে দ্রুত খুঁজে বের করো। তখন টেডি বলে কয়েকদিনের মধ্যে আমি তাকে ধরে ফেলব। তারপর টেডি এলেলিনার সেই বন্ধুর কাছে যায়। সেখানে গিয়ে সে শান্ত মনের সঙ্গে জিজ্ঞাসা করে এবং জানতে পারে যে ওই দিন এলেনার সঙ্গে দেখা করতে একটা গম্ভীর মানুষ এসেছিল, কিন্তু সে তার নাম জানায়নি। টেডি যা জানতেই চেয়েছিল সেটা জেনে নেয়ার পর সে মেয়েটার গলা চেপে ধরে মার দেয় সে। টেডি তার সাথীকে রবার্টের ছবি দেখিয়ে বলে ওরাই সেই কিলার যে আমাদের লোকটাকে মেরেছে, তাই ওর সম্পর্কে যত তথ্য পাওয়া যায় সব বের করে আনো। পরের সিনে দেখা যায় রবার্ট যে শপিং মার্কেটে কাজ করে সেখানে এক চোর আসে আর ক্যাশ কাউন্টার থেকে টাকা ছিনিয়ে নিতে চায়। রবার্ট তখন চুপচাপ তাকে টাকা দিতে শুরু করে, কিন্তু যখন সেই চোর একটা মেয়েকে তার মায়ের দেওয়া আংটি ছিনিয়ে নিতে চায় তখন রবার্টের পাওয়ার মোড চালু হয়ে যায়। হঠাৎ সেদিকেই একটা বাচ্চা দেখা যায়, যাকে দেখে সে তার রাগ সামলে নেয় আর মেয়েটির হাত থেকে আংটি ছিনিয়ে নেয়। কিন্তু ওই চোর জানে না সে কার সঙ্গে ঝামেলা করেছে। রবার্ট তার পেছনে গিয়ে গাড়ির নম্বর নোট করে আর একটা হাতুড়ি প্রস্তুত করে নেয় যাতে তার হাত পা ভাঙতে পারে। এরপর মেয়েটি কাউন্টারে ফিরে আসলে তার ডেস্কে ওই আংটি পেয়ে যায়, আর অন্যদিকে রবার্ট তার হাতুড়িটা একটা রুমাল দিয়ে মুছে ঠিক জায়গায় রেখে দেয়। একদম স্পষ্ট যে রবার্ট তার গিয়ার দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। পড়ানোর ওষুধটা দিয়ে দিয়েছিল। পরের সিনেই টেডি রবার্টের বাড়িতে পৌঁছায়। ওখানেই সে নিজেকে ডিটেকটিভ বলে পরিচয় দেয় আর রবার্টের সাথে শান্ত মনের কথা বলতে থাকে। রবার্টের চোখে দেখে টেডি বুঝতে পারে এটাই সেই লোক যে সবাইকে একসাথে মেরেছিল। আর রবার্টও বুঝতে পারে সে কোনো এজেন্ট বা পুলিশ অফিসার নয়। তাই সে সরাসরি জিজ্ঞাসা করে তুমি আমায় কিভাবে ধরলা, আমি তো কোনো ফিঙ্গারপ্রিন্ট ছাড়িনি কোথাও। টেডি তখন বলে লোকদের খোঁজা আমাদের কাজ। রবার্ট তখন বলে ঠিক এইটাই আমি আসলে জানতে চাচ্ছিলাম, এই লোকটা আসলে কে। টেডি কিছু না বলে সেখান থেকে চলে যায়। নিচে গিয়ে গাড়িতে বসার সময় সে বলে এখন পর্যন্ত আমরা যেটা এই লোকটা সম্পর্কে জানতাম সেটা সব ভুল ছিল। এটা কোনো সাধারণ লোক
নয়। তাই সে পুরো টিমকে ওই লোকটাকে খুঁজে বের করার জন্য পাঠিয়ে দেয়। তার সব তথ্য নিয়ে সে বলে এই লোকের বিরুদ্ধে কোনো ক্রাইম রেকর্ড নেই, সে ঠিকঠাক ট্যাক্স দেয়, ভালো চাকরি করে এবং একদম সাদাসিধে জীবনযাপন করে। টেডি বলে সব কিছু এত পরিপূর্ণভাবে প্ল্যান করা হয়েছে যে এই লোক নিশ্চয়ই কোনো মিলিটারি সার্ভিসে ছিল, এবং যদি এটা না হলে এত ভালোভাবে নিজের সব তথ্য লুকানো অসম্ভব। এদিকে রবার্ট তার বাড়ির বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগাতে শুরু করে। সাথে সাথে সে সেখানে কিছু এমন প্রমাণ রাখে যাতে কেউ ওই ঘরে ঢুকে কোনো তথ্য বাইরে বের করতে না পারে। আসলে রবার্ট এমন একজন মানুষ ছিল যার পুরনো রেকর্ডের কোনো তথ্য পুরো দুনিয়ায় ছিল না। এরপর টেডি একজন লোক পাঠায় রবার্টের সেই রেস্টুরেন্টে, যেখানে সে প্রতিদিন যায়, কারণ তারা নিজের চোখে প্রমাণ পেতে চায় যে ওটাই কি আসলেই সেই বিপজ্জনক হত্যাকারী। ওই হিটম্যান তখন নিজেকে পাওয়ার লাইনম্যান বলে কিছু অর্ডার দেয়, কিন্তু রবার্ট সহজেই বুঝে যায় আর বলে তুই যদি সত্যিই পাওয়ার লাইন ঠিক করার লোক হইতিস তাহলে এই কাজ তো তোর হাতে থাকতো, আসলে তুই এখানে আমার জন্যই এসেছিস না। বেচারা ধরা পড়ল। যেই মুহূর্তে সে বন্দুক তুলে নেয়, রবার্ট তার পছন্দের ঘড়ির স্টপওয়াচ চালু করে আর যা হওয়ার ছিল তাই হলো। কয়েক সেকেন্ডের মধ্যে রবার্ট তার হাতে থাকা বই থেকে জায়গায় জায়গায় নিখুঁত নিশানায় গুলি চালিয়ে তাকে শেষ করে দেয়, আর বেচারা লাল জল ছড়ায়, মুখ দিয়ে লালা ফেলতে ফেলতে পড়ে যায়। এদিকে টেডিও তার লোকেদের সঙ্গে সব দেখছিল, কিন্তু আসল মজার দৃশ্য দেখার আগেই এক গাড়ি এসে তাদের ওই দারুণ দৃশ্য দেখতে দেয় না। রবার্ট চুপি চুপি ফুটিকে মার দেয় আর হোটেলের পাওয়ার লাইন কেটে দেয়। তারপর সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিজের ফোন দিয়ে টেডির কিছু ছবি তুলে সেখান থেকে চলে যায়। এরপর টেডি তার সঙ্গীদের নিয়ে রবার্টের পিছু নেয় আর তার বাড়িতে পৌঁছায়। রবার্ট সচেতন থেকে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সে অন্য একটা বিল্ডিংয়ে গিয়ে নিজের সেট করা ক্যামেরার মাধ্যমে সে সবাইকে একবার ভালো করে দেখে নেয়। পরের দিন সকালে রবার্ট তার এক পুরনো বন্ধুর কাছে তার বাড়িতে যায়, আর এখানেই আমরা রবার্টের আসল পরিচয় বুঝতে পারি। আসলে রবার্ট একজন সিক্রেট এজেন্ট ছিল। সিক্রেট এজেন্টদের কাজ ছিল মিশন শেষ হওয়ার পর তাদের সব পরিচয় বা ডাটা পুরো দুনিয়া থেকে মুছে ফেলা। রবার্টও ঠিক এমনই এক মিশনের পর তার পরিচয় চিরতরে মুছে ফেলার জন্য একটা নকল আর ব্লাস্ট করে দেয় এবং সবার সামনে নিজেকে মৃত প্রমাণ করে, যাতে তার নামের কোনো ডাটা পুলিশ বা মাফিয়াদের কাছে না থাকে। এই সব করতে ওর দুই বন্ধু সাহায্য করে, আর শুধু তারাই জানে রবার্ট এখনও বেঁচে আছে। এখানে রবার্ট তার বন্ধু সুজানকে টেডির ছবি দেখায়। পরদিন সুজান তাকে টেডি সম্পর্কে পুরো তথ্য দেয়। সুজান বলে টেডি একজন বিপজ্জনক রাশিয়ান সোলজার, যিনি মাফিয়া প্রধান পুশকিনের ডান হাত। পুশকিন রাশিয়ায় বসে আমেরিকার জুয়া, মদ আর মানব পাচারের ব্যবসা চালায়। তার রাজনৈতিক ক্ষমতা এতটাই উঁচু যে কেউ তার দিকে আঙুলও তুলতে পারে না। সুজান ওকে বলে তুমি অনেক বড় জালে পেঁচিয়ে পড়েছ, আমি চাই তুমি এসব থেকে দূরে থেকো। এরপর রবার্ট সুজানের সঙ্গে বিদায় নেয়। সুজানের স্বামী তখন জিজ্ঞেস করে যে সাহায্যের জন্য এসেছিল, আমরা কি সেটা করতে পারলাম? সুজান তখন বলে রবার্ট সাহায্যের জন্য আসেনি, সে এসেছিল এই গ্যাং শেষ করার অনুমতি নিতে। অনুমতি তো পেয়ে গিয়েছে, এখন শুরু হবে গ্যাং শেষ করা। তাই রবার্টের প্রথম কাজ ছিল নিজের দেশের পোষা কুকুরগুলো একটু ঠিকঠাক করা। এজন্য সে পুলিশ অফিসার ফ্র্যাঙ্কের কাছে যায়। সেখানে তাকে একটা গাড়িতে বসিয়ে গাড়ি চালু করে দেয়। তবে গাড়ির গ্যাস পাইপটা সে গাড়ির ভিতরে লাগিয়ে দেয়, আর রবার্ট তখন নিজের গাড়ির সব জানালা বন্ধ করে দেয় আর তাকে একদম বাজিমাত গ্যাস থেরাপি দিতে শুরু করে। গ্যাস থেরাপি সহ্য করতে না পেরে ফ্র্যাঙ্ক তখন রবার্টের সব কথা মেনে নেয়, আর তারা ওই রাশিয়ান গ্রুপের এক অবৈধ কারখানায় দামের কথা ঠিক করতে যায়। সেখানে গিয়ে রবার্টের মাথা একদম ঘুরে যায়। ওটা এত বড় গ্যাং ছিল যে শুধু ডলার গুনতে 20টারও বেশি স্টাফ কাজ করছিল। সেখানে রবার্ট নিজেকে পুশকিনের লোক বলে পরিচয় দেয়, কিন্তু যেভাবেই হোক গ্যাংয়ের এক সদস্য বুঝতে পারে সে মিথ্যা বলছে। সে রবার্টের দিকে বন্দুক তোলায় রবার্ট খুবই ঝুঁকিপূর্ণ স্কিল দেখিয়ে একদম 8 সেকেন্ডের মধ্যেই তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং তাকে হোস্টেজ বানিয়ে ফেলে। তারপর রবার্ট তার আসল মেশিনে বন্দুক লাগিয়ে বলে সব কিছু শান্তিপূর্ণভাবে বন্দুক নিচে নামানোর জন্য বলো, না হলে তোমার মেশিন চিরতরে ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। এত ভয়ঙ্কর হুমকি শুনেও কি তোমরা ঝগড়া করতে চাও? এরপর তারা সবাই আত্মসমর্পণ করে। রবার্ট তখন সব স্টাফদের বালতি বালতি ডলার দিয়ে বিদায় জানায় এবং 911-এ কল করে ওই ফ্যাক্টরির ব্যাপারে জানায়।
তারপর রবার্ট ফ্র্যাঙ্কের কাছে তথ্য নেয় যে এই নেটওয়ার্কের সব ডেটা কোথায় রাখা আছে। ফ্র্যাঙ্ক তখন তাকে একটা লকারের ঠিকানা দেয়। রবার্ট সেখানে গিয়ে অনেক ডকুমেন্ট আর একটা পেনড্রাইভ পায়। ওই পেনড্রাইভে সব ট্রানজ্যাকশন আর মাফিয়াদের তথ্য ছিল। রবার্ট তখন সব ডাটা এফবিআইকে মেল করে দেয়। পুলিশ যখন ওই ফ্যাক্টরিতে আসে এবং যা দেখে তাদের বুঝে ওঠা দেয়। তারা দেখে এক পুরো ঘর ডলারে ভর্তি, আর সব দুষ্কৃতিকারীদের রবার্ট সেখানে আটক করেছে, বাঁধা দিয়ে রাখা ছিল। তারপর আমরা আবার টেডিকে এক বড় ডনের সাথে দেখি। ওই ডন তখন টেডিকে উৎসাহ দেয় আর বলে, এই লোকটাকে ধরতে আমার চাংড়ে লোকরাই যথেষ্ট। সে একটু সময়ের জন্য বাথরুমে গেলে রবার্ট এসে ওই ডনের চোখে লাগানো সানগ্লাস ভেঙে টেবিলের ওপর রেখে বলে, তোমার ডনকে আমি ওপরে পাঠিয়ে দিয়েছি, আর সে এখান থেকে আর কখনো ফিরে আসতে পারবে না। বুঝতে পারছো বেশি সাহস দেখানোর জন্য রবার্ট ডনের সাথে কি করল? রবার্ট টেডিকে বলে, এখন তোমার বস পুষ্কিনকে আজ রাতের মধ্যে ওকে বলো সব ভুল কাজ বন্ধ কর, এবং এটা তোমার জন্য আমার শেষ অফার। এই কথা বলতেই সে তার কাগজে একটা মোবাইল নম্বর লিখে দেয় আর বলে, আমার জীবনে আমি অনেক খারাপ কাজ করেছি, আর আমি এজন্য দুঃখিত। আমাকে আবার সেই পথে যেতে বাধ্য করো না। এখানে রবার্টের অ্যাটিটিউড দেখার মতো ছিল। এদিকে রবার্ট পোলাই একটা লিড যে এই মাফিয়াদের বড় একটা তেল ব্যবসা আছে, তাই সে সেখানে গিয়ে তাদের পুরো নেটওয়ার্ক ধ্বংস করে দেয়। এটা দেখে পুষ্কিনের মাথা একদম ঘুরে যায়। সে টেডিকে ফোন করে বলল, আমি চাই মানুষের লাশ। এরপর টেডি রাশিয়ার সবচেয়ে কড়া 3টি হত্যাকারীকে ডেকে আনে। টেডি রালফির সঙ্গে রবার্টের একটি ছবি দেখে বুঝতে পারে সম্ভবত রবার্টের কাছের মানুষগুলোই ওরা। তাই টেডি আবার সেই শপিং মার্টে সকলকে বন্দি করে রবার্টকে ফোন করে বলে, 30 মিনিটের মধ্যে না এলে সবাইকে মারব। রবার্টের কাছে কোনো বিকল্প না থাকায় সে সেই শপিং মার্টের দিকে যাত্রা শুরু করে। পথে তার বাস আসতে দেখেই টেডি বলল, চোখে পড়লেই সবাইকে গুলি মেরে দেবে। কিন্তু বাসের ভিতরে রবার্ট থাকে না। সে অন্য রাস্তা দিয়ে সেই শপিং মার্টে ঢুকে দোকানের সব লাইট আর ফ্যান বন্ধ করে দেয় এবং সঙ্গে সঙ্গে মজার একটা মিউজিক চালু করে দেয়। এটা দেখে গনম্যান রালফিকে নিয়ে যায় যেন তাকে বেঁধে রাখা যায়, আর রবার্ট তার ডবল পাঞ্চ দিয়ে ওই খলনায়কের মাথা ঠান্ডা করে দেয়। রালফি রবার্টের এত ভয়ঙ্কর আঘাত পেয়ে পুরো চমকে যায়। ঠিক তখনই ওই মারা যাওয়া খলনায়কের ওয়াকিটকি নিয়ে রবার্ট একটা গনম্যানকে ডেকে আনে। ফলাফল সে কিছু বুঝে ওঠার আগেই রবার্ট তাকে ঠেকিয়ে দেয়। তখন সে রালফিকে বলে, তুমি সবাইকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও, আমি ওদের সামলাচ্ছি। এটা বলে রবার্ট পুরো শপিং মলের মেন লাইট বন্ধ করে দিতে শুরু করে এবং দোকানের সব দরজা বন্ধ করে দেয়। এখন আসল খেলা শুরু। রবার্ট দোকানের বিভিন্ন জিনিসপত্র দিয়ে নানা ধরনের ফাঁদ বানাতে থাকে এবং নিজেকে এক অ্যাসাসিনের মতো লুকিয়ে রেখে নজর এড়াতে শুরু করে। সেই ঝুঁকিপূর্ণ ফাঁদে রবার্ট এক দুষ্টুকে ফাঁদে ঝুলিয়ে দেয়, আর যখন আরেকটা দুষ্টু সেখানে আসে তখন একটা ধারালো ব্লেড তার গলায় ঠুকিয়ে তাকে ভয় দেখায়। কিন্তু টেডি ওকে দেখে সঙ্গে সঙ্গে নিজের কাছে রাখা M4A1 গান থেকে গুলি চালায়। রবার্ট গুলিবিদ্ধ হয়, তবে এতে রবার্টের কোনো বড় ক্ষতি হয় না। এরপর রবার্ট একটা ড্রিল মেশিন দিয়ে তার মাথায় ড্রিল করে মার দেয়। এখন সেখানে থাকা সবচেয়ে শক্তিশালী হিটম্যানকে নিয়ন্ত্রণ করতে ওর অনেক সমস্যা হয়, কারণ সে রবার্টের থেকে দ্বিগুণ বড় ছিল। কিন্তু নিজের দারুণ স্কিলের কারণে শেষ পর্যন্ত রবার্ট ওকে মারতেও সফল হয়। তবে তখন পর্যন্ত রবার্ট বেশ আহত হয়ে পড়ে, আর ঠিক সেই সময় ওয়ালফি সেখানে পৌঁছে বলে, তুমি বলেছিলে সবাইকে নিয়ে বাইরে বের হও, তাই আমি তোমাকে একা ছেড়ে এখানে থেকে বের হতে পারিনি। এসব বলতেই আহত রবার্টকে রালফি বাইরে নিয়ে যেতে থাকে, কিন্তু যাওয়ার সময় এক বন্দুকধারী রালফির ওপর গুলি চালায়। তবুও রালফি খুব কষ্ট করে সেখান থেকে বের হতে সক্ষম হয়। রবার্ট তখন কিছু গ্যাস সিলিন্ডার মাইক্রোওয়েভে রেখে সংকেত দেয় যে শেষ হিটম্যান আসছে। সে আসতেই রবার্ট পুরো গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটিয়ে তাকে মারিয়া ফেলে, আর এখন শুধু আসল মানুষ টেডিই বাকি। টেডি তখন রালফির কাছে আসে ওকে তাকে গুলি মারার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে রবার্ট দোকানের একটা পাওয়ার টুল গান নিয়ে টেডির হাত পা আটকে তাকে অক্ষম করে দেয়। তারপর একটা ক্লোজ হেডশট দিয়ে টেডির শেষ করে দেয়। এরপর মুভির সিন চলে 3 দিন পর মস্কো রাশিয়ায়। ওখানে দেখা যায় মাফিয়াদের বস পুষ্কিন শুধু গোসল করে ফিরছে, কিন্তু এত নিরাপত্তা থাকা সত্ত্বেও রবার্ট সেখানে উপস্থিত। রবার্টকে দেখে পুষ্কিন বলে, তুমি কি এখানে এসে আমাকে মারতে এসেছো? আমাকে মারলে তোমার কি লাভ হবে?
রবার্ট তখন বলে, তোমাকে মারলে আমার শান্তি লাগবে। এরপর পুশকিন বলে, আসলে শান্তির মূল্য অনেক বেশি, তবুও তোরা একটা দাম বল, দেখি আমি দিতে পারি কিনা। কিন্তু কথা শেষ হওয়ার আগেই রবার্ট লাইট অফ করে যায় আর গায়েব হয়ে যায়। পুশকিন তখন দেখে তার বেসিনে নল খোলা আছে, আর যখন সে নল বন্ধ করতে যায় রবার্টের সেট করা বৈদ্যুতিক তারে তার হাত লেগে যায়, আর পুশকিন জীবনের শেষবার বৈদ্যুতিক শক খায়। পরের সিনে দেখা যায় রবার্ট ওই বিল্ডিং থেকে নিচে নামছে, আর তার চারপাশে সব বডিগার্ডদের লাশ পড়ে আছে। ভাবতেই পারো সে একাই পুরো সিকিউরিটি টিমকে মেরে যাওয়ার পর আবার পুশকিনের কাছে গেল। ভাই, এই সিন দেখে আমি নিজেও অনেক অবাক হয়ে গেছি। শেষ পর্যন্ত রবার্টের মিশনে শেষ হলো, তাই সে বস্টনে ফিরে গিয়ে আগের মতো নর্মাল জীবনযাপনে শুরু করে। ওই সময় তার দেখা হয় এল্লিনার সাথে। এল্লিনা এখন বলছে যে সে পুরোপুরি ভালো জীবন কাটাচ্ছে, এখন সে বই পড়ে, চাকরি করে। এই সব দেখে রবার্ট খুব খুশি হয়। রবার্ট এল্লিনাকে তার জীবন বদলানোর জন্য ধন্যবাদ জানায়। সেই শেষ সিনেই দেখা যায় রবার্ট একটা বই পড়ছে যার নাম ইনভিজিবল ম্যান। একসঙ্গে সে তার পরিচয় আবার নতুন করে সাজানোর জন্য একটা নতুন চাকরি খুঁজছে, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো আজকের মুভিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও, যেন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।